আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 13ই সেপ্টেম্বর 2025 আর আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং পোর্টালগুলো থেকে বাছাই করা কিছু বড় খবর আপনাদের সামনে এখন তুলে ধরব, যা আজ সারাদিন আলোচনায় থাকবে। দর্শক, এই শোতে আজ আপনারা দেখবেন কাতারের উপর হামলার পর সংযুক্ত আরব আমিরাতের কড়া বার্তা, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, নেতানিয়াহুর নিজের ঘরেই ধাক্কা, ছেলের বাগদান ভেঙে গিয়েছে, ইরানের হামলার কারণে বিয়ে পিছিয়ে যাওয়া এবং ঝগড়ার বড় খবর রয়েছে। এদিকে নেতানিয়াহুর নিরাপত্তার উপরে বড় প্রশ্ন, জেরুজালেমে আবারও হামলা হয়েছে। ওদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে হামাস মুক্ত ফিলিস্তিনের উপর ভোটাভুটি, দ্বিরাষ্ট্রীয় সমাধানও নতুন গতি পাবে। এদিকে ট্রাম্পের নেতানিয়াহুর প্রতি বিরূপ মনোভাব, নেতানিয়াহুর ওপর থেকে কি এবার বিশেষ অনুগ্রহের আঁচল সরে যেতে পারে? এবং ইরানের বড় ঘোষণা, আইএই এর সঙ্গে এখন আর আগের মতো সহযোগিতা থাকবে না। তাহলে চলুন শুরু করি এই শো। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ 4-5টি বড় ধাক্কা খেয়েছেন। আমরা একে একে সবগুলো উল্লেখ করব। বিজ্ঞাপন দেখানো নেতানিয়াহুর জন্য প্রথম ধাক্কা হলো আবুধাবি ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে তিরস্কার করেছে। কাতারের উপর ইসরায়েলের হামলার প্রভাব এখন সরাসরি উপসাগরীয় অঞ্চলে দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। আসলে মঙ্গলবার দোহায় হামাসের নেতাদের নিশানা করে চালানো ইসরায়েলি হামলা পুরো অঞ্চলে তোড়পাড় ফেলে দিয়েছে। এর আগে পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার উপর ইউএই সতর্ক করেছিল যে এটি তাদের জন্য রেড লাইন, এমনটা ভাবতেও নিষেধ করা হয়েছিল। কিন্তু নেতানিয়াহু যেন আগুনে ঘি ঢেলেছেন। তিনি হুমকি দিচ্ছিলেন যে হয় কাতার হামাস নেতাদের বের করে দিক, নয়তো তাদের শাস্তি দিক, অন্যথায় আমরা শাস্তি দেব। অর্থাৎ একদিকে হামলার নিন্দা করা হচ্ছিল, অন্যদিকে আর এক পার্টি মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী একের পর এক হুমকি দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন ইউএই, যারা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে 30 বছর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করেছিল, তারা নেতানিয়াহুর এই বক্তব্যকে শত্রুসুলভ আখ্যা দিয়েছে এবং বলেছে যে আব্রাহাম অ্যাকর্ডসও মাটিতে মিশে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ পুরো উপসাগরীয় দেশগুলোতে সফর করছেন, আর এর উদ্দেশ্য হলো ইসরায়েলের হামলার বিষয়ে আরব দেশগুলোর একটি ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণ করা। আর এর মধ্যেই ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা আসলে কি চাও? বলো যে নেতানিয়াহু এত বাড়াবাড়ি কেন করছে। দর্শক, বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য আরও একটি বড় ধাক্কা এসেছে তার নিজের বাড়ি থেকে। ছেলের বিয়ে হচ্ছে না, বাগদান ভেঙে গেছে। গাজা ও ইরানের উপর হামলা, যুদ্ধের আগুন আর রাজনৈতিক উত্তেজনার মাঝে এবার বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি থেকে খারাপ খবর এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছোট ছেলে আভনের নেতানিয়াহু এবং তার বাগদত্তা আমিত ইয়ারাদিন তাদের বাগদান ভেঙে দিয়েছেন। এর আগে দুবার তাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল, সম্ভবত আমরা আপনাদের জানিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। প্রথমে লেবাননের সঙ্গে যুদ্ধ এবং রকেট হামলার কারণে দুজনের বিয়ে পিছিয়ে যায়। তারপর ইরানের উপর ইসরায়েলি হামলার পর যখন ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে, তখন নতুন সামরিক নির্দেশনা জারি হয় যে বেশি ভিড় করা যাবে না, বেশি অনুষ্ঠান করা যাবে না। তখন ওই মেয়েটি মানে বাগদত্তা বলেছিল যে আরে বাবা, এটা আমাদের জীবনের বড় দিন, কিভাবে হবে না। তাই বিয়ে তখন পিছিয়ে যায় এবং এখন অবশেষে দুজনেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এত টালবাহানার পর। সূত্র এবং ইসরায়েলি মিডিয়া অনুযায়ী এই সিদ্ধান্তের পিছনে রয়েছে লাগাতার ঝগড়া এবং আভনেরের ব্রেক নেওয়ার ইচ্ছা। মানে নেতানিয়াহু যুদ্ধ থেকে ব্রেক নিচ্ছেন না, কিন্তু ছেলে নিয়েছে। দর্শক, এই বিয়ে এমনিতেই রাজনৈতিক বিতর্কের কারণ হয়ে উঠেছিল। ইসরায়েলের সরকারের যে বিরোধী যারা আছে, বিরোধীরা ঘোষণা করেছিল যে বিয়ের দিন নো হোস্টেজ নো ওয়েডিং স্লোগান নিয়ে প্রতিবাদ করা হবে।
আর এই নিন্দার কারণ ছিল এটিও যে যখন গাজা জ্বলছে তখন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে, এবং এমন রাজকীয় বিয়ে কিভাবে হতে পারে, এবং যতক্ষণ না জিম্মিরা বাড়ি ফিরছে এই ধরনের ভোজ এবং বিয়ে কেন হবে। অর্থাৎ নেতানিয়াহু এখন রাজনীতি থেকে শুরু করে ঘর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ধাক্কা খাচ্ছেন। আর এই কারণেই আমি একটু জোর দিয়ে এই ধাক্কা খাওয়ার ব্যাপারটা বলছি বা বললাম। দর্শক, নেতানিয়াহুর জন্য আরও একটি ধাক্কা। আপনারা হয়তো বলবেন এত ধাক্কা? হ্যাঁ, আজ অনেক ধাক্কা নেতানিয়াহুর জন্য। জেরুজালেমের কাছে আবার হামলা হয়েছে গতকাল। জেরুজালেমের কাছাকাছি একটি হোটেলে ছুরিকাঘাতের হামলা হয়েছে, এতে 2 জন আহত হয়েছেন। হামলায় একজন 50 বছর বয়সী ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন, অন্য একজন 23 বছর বয়সী যুবকও আহত হয়েছেন। আর হামলাকারীকে শাওফাত শরণার্থী শিবিরের বাসিন্দা একজন আরব যুবক হিসাবে চিহ্নিত করা হয়েছে, যিনি হোটেলে বাসন ধোয়ার জন্য চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতেন। হোটেলে অবস্থানরত একজন পুলিশ অফিসার তাকে ধরে গ্রেপ্তার করেছেন। তবে এখনও হামলার কারণ জানা যায়নি, সে কেন এমনটি করেছে। দেখুন, নেতানিয়াহু এমনিতেই গাজা এবং কাতারের ইস্যুতে রাজনৈতিকভাবে কোণঠাসা। এমন পরিস্থিতিতে জেরুজালেমের কাছে ঘটে যাওয়া এই সর্বশেষ হামলা তার সমস্যা আরও বাড়াতে পারে, কারণ এখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্য এই হামলাকে পশ্চিম তীরে ক্রমাগত গ্রেপ্তার এবং হামলার জবাব হিসাবেও দেখা হচ্ছে যে সেখানকার যুবকরা এখন এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছে ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার উপরে। দর্শক, নেতানিয়াহুর স্বপ্ন আরও একটি ধাক্কা খেয়েছে, কারণ এতে ইসরায়েলের ফিলিস্তিনি জমিতে আগ্রাসন শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায় এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রেরও ইঙ্গিত পাওয়া যায়। জাতিসংঘ সাধারণ পরিষদে হামাস মুক্ত ফিলিস্তিনের উপর আজ ভোটাভুটি তো হবেই, কিন্তু এখান থেকেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথও খুলে যাবে। দর্শক, জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ আজ নিউ ইয়র্ক ডিক্লারেশন নিয়ে ভোটাভুটি করতে যাচ্ছে। এটি এমন একটি প্রস্তাব যা ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে নতুন জীবন দেওয়ার একটি প্রচেষ্টা, কিন্তু এতে হামাসকে বাইরে রাখার কথা উল্লেখ আছে। অর্থাৎ হামাস মুক্ত একটি রাষ্ট্র, এমন একটি সরকার যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ডিক্লারেশনটি বলছে যে হামাসকে সমস্ত জিম্মিদের মুক্তি দিতে হবে। পাশাপাশি এই ডিক্লারেশনটি ঘোষণা করে যে গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন, যাতে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধান বার হয়, যা শুধুমাত্র দ্বিজাতি সমাধান অর্থাৎ দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক বাস্তবায়নের উপর দাঁড়িয়ে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিক্লারেশন হামাসকে গাজার সরকার থেকে সরানোর দাবি করছে। এতে স্পষ্ট লেখা আছে যে হামাসকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্থাৎ মাহমুদ আব্বাসের হাতে তুলে দিতে হবে, এবং এই পুরো কাজটি আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থনের মাধ্যমে হওয়া উচিত। অর্থাৎ অন্য দেশগুলো এর তত্ত্বাবধান করবে, যাতে আপনার অবশেষে একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র অস্তিত্বে আসতে পারে। দর্শক, এই ভোটাভুটি 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বড় জাতিসংঘ সম্মেলনের আগে হচ্ছে, যা সৌদি আরব এবং ফ্রান্স যৌথভাবে সহ সভাপতিত্ব করবে। 22শে সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কোন কোন দেশ স্বীকৃতি দেয় তা নিয়ে ভোটাভুটি হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এর আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এই সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেবেন। হতে পারে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন এবং জার্মানিও একই কাজ করবে। এদিকে পরবর্তী খবর আসছে, কেবল খবর হিসাবেই শুনুন এটাকে, যে বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ট্রাম্পও অসন্তুষ্ট। তার সন্দেহ যে কাতারের উপর হামলাটি আসলে যুদ্ধবিরতিকে লাইনচ্যুত করার একটি চেষ্টা, যে যুদ্ধবিরতি ট্রাম্প চান। মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমস্যা এখন আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। খোদ ইসরায়েলি মিডিয়া এটা বলছে। আমেরিকার একটি রাজনৈতিক ওয়েবসাইট পলিটিকো এর সূত্র ধরে এই খবর লেখা হয়েছে।
আর এই খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের সন্দেহ যে নেতানিয়াহু দোহায় যে হামলা করিয়েছেন তা আসলে হামাসের সঙ্গে চলা যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার একটি চেষ্টা ছিল। রিপোর্টে দাবি করা হয়েছে যে মঙ্গলবার সেই হামলার পর থেকে ট্রাম্প প্রশাসনের বিরক্তি আরও বেড়ে গেছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ মহল থেকে একজন ব্যক্তি বলেছেন যে প্রতিবার যখন যুদ্ধবিরতির আলোচনা এগোয় তখন নেতানিয়াহু কাউকে না কাউকে বোমা মেরে উড়িয়ে দেন। তাই মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে এবারও নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে দোহায় হামাস নেতাদের উপরে হামলা করিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই করিয়েছেন যাতে আলোচনা এগোতে না পারে। এটি আমেরিকান কর্মকর্তাদের ধারণা। দেখুন, এর আগে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপ এই হামলার নিন্দা করেছে এবং এখন আমেরিকার ভিতর থেকেও আওয়াজ উঠছে। তাই নেতানিয়াহুর জন্য এই কূটনৈতিক ধাক্কা অত্যন্ত গুরুতর প্রমাণিত হতে পারে। আর মনে রাখবেন, আমেরিকার একটি বিশেষ লবি আছে যারা নেতানিয়াহুকে একেবারেই পছন্দ করে না এবং মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পকেও এমন মানুষদের কথা ভাবতে হবে। এদিকে ইরান থেকেও একটি বড় খবর এসেছে, যেখানে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে IAEA এর সঙ্গে সহযোগিতা এখন আর আগের মতো থাকবে না। সেই যে আমাদের মধ্যে একটা চুক্তি ছিল তার আগের মতো থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি পরিষ্কার জানিয়েছেন যে ইরান এবং IAEA এর সহযোগিতা এখন আর আগের মতো থাকবে না, বিশেষ করে আমেরিকা ইসরায়েলের যুদ্ধবাজ কার্যকলাপ এবং তাদের হামলার পর। দর্শক, কায়রো ও তিউনেশিয়া সফর থেকে ফেরার পর আব্বাস আরাচি একটি ইরানি নিউজ চ্যানেলকে জানিয়েছেন যে জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স এই তিনটি দেশ জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করার অর্থাৎ স্ন্যাপব্যাক মেকানিজম দেওয়ার হুমকি দিচ্ছে। আব্বাস আরাচি বলেছেন যে ইরান, রাশিয়া এবং চীন বোঝে যে ইউরোপীয় দেশগুলো এই স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগ করার কোনো অধিকার রাখে না। তাদের এই পদক্ষেপ অযৌক্তিক এবং অসম্ভব শর্তের উপর ভিত্তি করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে ইরান অযথা চাপ এবং অন্যায় শর্ত কখনোই মেনে নেবে না। তাহলে দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই প্রতি মুহূর্তে চোখ রাখা জরুরি। আজকের এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন এটাই রিয়ালিটিতে। ধন্যবাদ আপনাদের সকলকে।